আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আইন উপদেষ্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের হামলার শিকার হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে 2 সেনা সদস্য সহ বেশ কয়েকজন পুলিশ আহত। রাতে নগরীর হাজারীগলি এলাকায় হয় এই ঘটনা। প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, তাকে উদ্ধারে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল 26 জানুয়ারি অভিযান চালায় দুদক। প্রায় 6 ঘন্টার এই অভিযানে 3টি লকার খোলার পরই অবাকি হন দুদক কর্মকর্তারা। হইচই পড়ে গেল। বাংলাদেশ ব্যাংকে তার একটা ভল্ট আছে, সেই ভল্টের বিষয়টি অনুসন্ধান করে পেয়েছে দুদক, কালকে অভিযান চালিয়েছে। দেখেন, আমি আজকে যেই কথাগুলো বলবো, আসিফ স্যারের আহ্বানে আমি এই কথাগুলো বলার জন্য সৎসাহস পাচ্ছি, কারণ তিনি ফ্রিডম অফ স্পিচের জন্য কথা বলতেন। তো আজকে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি এই বক্তব্যটা ওনার আসলে শতভাগ সঠিক না। কেন সঠিক না বলি, তিনি তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রোটেকশনে আছেন, তো অনেক কিছু তিনি আর আগের মতন হয়তোবা বোঝেন না। তিনি রাতে, গভীর রাতে, মানে রাত 12টা থেকে রাত 2টা 2:30টা পর্যন্ত নানা রকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল। এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি। আমরা যদি এই সমস্যাটার সমাধান করতে না পারি, এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে 26 জানুয়ারি অভিযান চালায় দুদক। প্রায় 6 ঘন্টার এই অভিযানে 3টি লকার খোলার পরই অবাকি হন দুদক কর্মকর্তারা। এরপরই এসকে সুরকে নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে কি বলেছেন এই উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে অনুসন্ধান চালিয়েছে দুদক। প্রায় 6 ঘন্টার নাটকীয়তা শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন জানান, এই বিষয়ে তিনি কিছু জানেন না। এর আগে 26 জানুয়ারি রবিবার সকালে সাবেক ডেপুটি গভর্নরের লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে আসে দুর্নীতি দমন কমিশন। এই সময় 3টি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা পেয়েছে দুদক। এই দিন প্রায় 6 ঘন্টার অভিযানের পর রাত 9টার দিকে ওই 3টি লকার খুলতে সক্ষম হয় দুদকের 7 সদস্যের দল। এসকে সুরের লকারগুলো থেকে 55,000 ইউরো ছাড়াও 1,69,300 ডলার এবং 1005 গ্রাম স্বর্ণ ও 70 লাখ টাকা এফডিআর পাওয়া গেছে বলে জানান দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 26 জানুয়ারি রাতে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, রক্ষক না হয়ে এসকে সুর ছিলেন ভক্ষকের ভূমিকায়। আইন উপদেষ্টা আরো লিখেন, শুধু বাংলাদেশ ব্যাংকের লকারেই ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর রাখা 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার পাওয়া গেছে। পাশাপাশি 70 লাখ টাকার এফডিআর ও প্রায় 1,20 লাখ টাকা মূল্যের 1 কেজি সোনার অলংকারও সেখান থেকে জব্দ করা হয়েছে। পুরো তদন্ত হলে হয়তো আরো কিছু উদ্ধার করা হবে সাবেক এই ডেপুটি গভর্নরের কাছ থেকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।
সাবেক গভর্নর এস.কে. সুরকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন আসিফ নজরুল। কালকে একটি রাতের বেলা আলোচনা ছিল, বেশ হইচই পড়ে গেল। এস.কে. সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, ইতিমধ্যে তিনি রিটায়ারমেন্টেও গেছেন। কিন্তু দেখেন, বাংলাদেশ ব্যাংকে তার একটা ভল্ট আছে, সেই ভল্টের বিষয়টি অনুসন্ধান করে পেয়েছে দুদক, কালকে অভিযান চালিয়েছে। তখনই ধারণা করা হচ্ছিল যে ভল্টে উল্লেখযোগ্য পরিমাণ টাকা বা সম্পদ গচ্ছিত আছে। কত বড় ক্ষমতার অপব্যবহার, যে লোকটা বাংলাদেশ ব্যাংক থেকে বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে তার ভল্ট আছে। সাধারণ মানুষ আমরা কেউ পারবো? আমরা হলো বাণিজ্যিক ব্যাংকে ভল্ট ভাড়া করতে হবে, কিন্তু তার বাংলাদেশ ব্যাংকে ভল্ট আছে। মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে কার থাকে, সেটা তো রাষ্ট্রের থাকে, এটা বাংলাদেশ ব্যাংক, এটা কোনো ব্যক্তির না। কিন্তু এস.কে. সুরের মতন লোকরা বাংলাদেশ ব্যাংকটা নিজেদের ব্যাংক বানায় ফেলছে। তো আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়ে বলছেন যে রক্ষক না হয়ে তিনি ছিলেন ভক্ষকের ভূমিকায়। তিনি লিখছেন যে শুধু বাংলাদেশ ব্যাংকের লকারেই ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী রাখা 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার পাওয়া গেছে। পাশাপাশি 70 লাখ টাকার এফডিআর ও প্রায় 1,20,00,000 টাকা মূল্যের 1 কেজি সোনার অলংকারও সেখানে জব্দ করা হয়েছে। পুরো তদন্ত হলে হয়তো আরো বহু কিছু উদ্ধার হবে তার কাছ থেকে। অভিযোগ রয়েছে রক্ষক না হয়ে তিনি ছিলেন ভক্ষকের ভূমিকায়। রোববার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদক রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে থাকা সুর চৌধুরীর লকারটি খুলে। লকারে 3টি এসডি নম্বরে মোট 4,69,98,349 টাকা মূল্যের বিদেশি মুদ্রা স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এটা স্বাভাবিক, একজন ডেপুটি গভর্নরের 1.5 লাখ টাকার উপরে ডলার পাওয়া যায়, 55,000 টাকার উপরে তার ইউরো থাকতে পারে। এর মধ্যে ইউরো 55,000, মার্কিন ডলার 1,69,000, এই সমস্ত পাওয়া গেছে 1 কেজি সোনা। পরবর্তী সময় এখন আদালত উপস্থাপন করে আদেশ অনুযায়ী সংরক্ষণ করা হবে। দুদক কর্মকর্তারা লকারে থাকা স্বর্ণ অলংকারের তালিকা তৈরি করেন, তাতে কত রকমের লোক, ব্রেসলেট, চামচ, কি সব আছে। দুদকের পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান বলছেন, সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, তার মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে 23শে ডিসেম্বর মামলা করে দুদক। মামলাটি তদন্ত করতে গিয়ে তার নামে বিপুল অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। গত 14ই জানুয়ারি সুর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। 19শে জানুয়ারি দুদক তার ধানমন্ডির বাসায় অভিযান চালায়, প্রায় 17 লাখ টাকা জব্দ করে ক্যাশ। দেশের আর্থিক খাত থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎকারী পি.কে. হালদারের প্রতাপশালী সহযোগী ছিলেন। এই পি.কে. হালদার যে 5 থেকে 6,000 কোটি টাকা পাঠাইছে, তার অন্যতম সহযোগী হচ্ছে এস.কে. সুর। দুদকের মামলায় গ্রেপ্তার ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশিদুল হক গত আদালতে 164 ধারায় জবানবন্দিতে বলেন, দুর্নীতি লুট নির্বিঘ্নে করে দেওয়ার বিনিময়ে সুর চৌধুরী প্রতি মাসে মোটা অঙ্কের মাসোহারা পেতেন। সময় সময় তাকে দেওয়া হতো বিপুল অঙ্কের টাকা এবং মূল্যবান সামগ্রী। দর্শক, এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বসে থেকে এই সুর চৌধুরী গভর্নর, এরা এই কাজ করতেন। ব্যাংকের আজকের যে দুরবস্থা, হবে না কেন, যে টিকে আছে এখনো, এটা তো আল্লাহর অনেক রহমত। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দেখেন, আমি আজকে যেই কথাগুলো বলবো, আসিফ স্যারের আহ্বানে আমি এই কথাগুলো বলার জন্য সৎ সাহস পাচ্ছি, কারণ তিনি ফ্রিডম অফ স্পিচের জন্য কথা বলতেন। তো আজকে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি এই বক্তব্যটা ওনার আসলে শতভাগ সঠিক না। কেন সঠিক না বলি, তিনি তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রোটেকশনে আছেন, তো অনেক কিছু তিনি আর আগের মতন হয়তোবা বোঝেন না। তিনি এখন দামি গাড়িতে চড়েন। আগে আমি জানি না যে তিনি যতটা ফেসবুক ইউজ করতেন, টেলিভিশন টকশোগুলোতে যেতেন, দেশের সার্বিক পরিস্থিতি যতটা খোঁজখবর রাখার সুযোগ ছিল এখন আছে কিনা। গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন, তিনার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং পুলিশদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। কি, দৈনিক ইনকিলাব তারা এই হেডলাইনটা দিয়েছে, পুলিশের 80% জনের হৃদয়ে ছাত্রলীগ। কে বলছে? আইন উপদেষ্টা। 80% জন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই মুহূর্তে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে, আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত 15 বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে? তিনি তো কনস্টেবল বলেন নাই। এখন কেন তিনি এই কথাটা বলছেন, সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বোঝাই। আসিফ নজরুল বলছেন যে বর্তমান পুলিশের 80% জনই আওয়ামী লীগ আমলের। আচ্ছা,
নিশ্চয়ই তিনি নথিপত্র দেখা বলছেন। যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারা এই ইউনূস সরকারের জন্য কাজ করছে না, তিনি আপনার অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। তো আর তিনি বলছেন যে এখানে লম্বা চূড়া তিনি বক্তব্য দিয়েছেন। তো এইটা আসলে সম্ভবত বর্তমানে বাংলাদেশে যেই প্রেক্ষাপট, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, সেই প্রেক্ষাপটে তিনি এই কথাটা বলছেন। ইভেন অনেক জায়গায় গেল, পরশুদিন একটা প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস কি জানি স্টুডেন্টদের, সেখানে তারা বলছিল যে এই পুলিশ, আওয়ামী পুলিশ, এরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে না, সুতরাং এরা ছাত্রলীগপন্থী, তো ব্যবস্থা নিতে হবে বা পুলিশকে শক্ত হতে হবে। এখন আসেন প্রশ্নটা কোথায়? আমরা অস্বীকার করার সুযোগ নাই যে আওয়ামী লীগ আমলে হিউজ পরিমাণ একটা রিক্রুট হয়েছে, যেটা আমাদের পুলিশের মধ্যে এখনো আছে। কিন্তু পুলিশ কি এই মুহূর্তে চাইলেই আপনার ফুল ফাংশন করতে পারবে? কিভাবে সহযোগিতা করবে? গতকালকে আমরা, আজকে লেটেস্ট উদাহরণটা দেয় আসিফ স্যারের, গতকালকে রাত্রে আমাদের ছাত্ররার মধ্যে যে সংঘর্ষটা হয়েছে, সেখানে পুলিশ করছে কি, মাঝখানে পড়ছে। এখন পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে, তারপর সাউন্ড গ্রেনেড ফুটাইছে, হুইশাল দিছে, কিন্তু বুলেট ইউজ করে নাই, রাবার বুলেট। সামহাও পুলিশের উপরে পাবলিক এরকম আধলা মারছে, পোলাপাইন, রক্ত গরম স্টুডেন্ট মানুষ। তো পুলিশ কি করতে হয়েছে? এগুলোকে হজম করতে হয়েছে। তো পুলিশ গতকালকের সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল করতে, আমি আসিফ স্যাররা আমি বুঝাই যে আপনি যদি কালকে পুলিশের একজন ওসি লেভেলের লোক হইতেন, ওই পরিস্থিতি আপনি দেখছেন পোলাপাইন পুলিশের যেমন কথা কয়, কিছু হইলে কে স্বৈরাচারের দোষর পুলিশ লীগ, একটা ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে। হয়তোবা হইতে পারে 20%, 30%, ম্যাক্সিমাম 40% থাকতে পারে আওয়ামী লীগ আমরা রিক্রুট করা। তো সব কি ঢাকা শহর বসে রয়েছে? সেটা বাংলাদেশে অনেক জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে ভালোই অভিযান চলছে, হচ্ছে না? হচ্ছে। তো গতকালকে আসিফ স্যারের এই বক্তব্যটা যে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না, এখন সহযোগিতা কেমনে করব? পুলিশ কি ভয় পাওয়া শুরু হয়েছে না? কারণ এই পুলিশ দ্বারা গত যে জুলাই আগস্টের যে দৃশ্য দেখছে, তাদের অনেকেরই কর্মের ফল এটা। অফকোর্স অনেক জায়গায় অনেক নির্যাতন করছে, বাট এখন আমরা মানবিক পুলিশ দেখতে চাইছি। তো মানবিক পুলিশ দিয়া আপনি এই মুহূর্তে যে উচ্ছৃঙ্খল ছাত্র জনতা, উচ্ছৃঙ্খলই আমরা বলছি, মানে কোথাও পুলিশকে ফাংশন করার সুযোগ দেওয়া হবে? আপনি দেখেন যে একজন সান্দাবাজ বিএনপির নেতারে পুলিশ অ্যারেস্ট করে নিল, থানায় গিয়ে হামলা, যুবদলের পোলাপাইন। সাধারণ কারণে পুলিশ অ্যারেস্ট করতে গেলে বাসের ড্রাইভার নাইমা পুলিশে মারে, মহিলা জুতা নিয়ে ফেলে। এখন পুলিশ যদি কি করে, রিয়াকশন দেয়, একটা উল্টা চটকানা মারে, এই দেখছো শেখ হাসিনার পুলিশ, এরাই স্বৈরাচারের দোষর। তো পুলিশ ফাংশনটা কোথায় করবে স্যার? আমরা যখন একটু পুলিশটা দেখি, গতকালকে একটা ঘটনা ঘটছে, এখন আমরা এটা ন্যাক্কারজনক ঘটনা হিসেবেই অভিহিত করছি। কোনটা? যে আমাদের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জল কামান। তো পুলিশ যখন এই ঘটনাটা করছে, এটা নিয়ে শিক্ষকদের পক্ষে আমরা সবাই গেছি। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ছাত্র, একজন শিক্ষকও ছিলাম, আমি মনে করি আমাদের শিক্ষকদের যে কোনো দাবি চোখের পলকে আপনারা সরকারে যারা আছেন মাইনা নেন, না মাইনা নিয়ে পুলিশের মুখোমুখি আপনারা করে দিচ্ছেন। আবার বলতেছেন যে পুলিশ তুমি কন্ট্রোল করো। তো পুলিশ যখন কন্ট্রোল করছে, পুলিশ তো আর শিক্ষক না কি দেখার টাইম নাই। কেন? এটা তার দায়িত্ব। আপনি কেন পুলিশ শিক্ষককে মুখোমুখি করলেন? টাকা তো এই দেশে সবাই কামাচ্ছেন, রাষ্ট্রের টাকার অভাব নাই। শিক্ষকদেরকে তাদের পাওনা বুঝাই দিতে হবে। এটা কেমন কথা হয় যে বেতন না পৌঁছলে অন্যত্র চলে যান, বেটা তোর বসাইছে কে ক্ষমতায়? যেই লোক এই কথাটা বলছেন, তুমি কি কোনো শিক্ষকের ছাত্র ছিল না? তা আপনারা করেন কি? আপনারা দাবি দেওয়া মানেন না, মাইন না, রাস্তার মধ্যে মানুষ দাবি দেওয়া নিয়ে নাইমা যায়। এইভাবে তো এই সরকার, এই দেশের নতুন সরকার তো এমনি আসছে, তাই না? রাজপথ দখল করতে হবে। পোলাপান শিখে গেছে, মানুষ শিখে গেছে যে রাজপথে না নামলে এই দেশে দাবি দেওয়া কেউ শোনে না। এখন রাজপথে গেলে পুলিশকে আপনি কবেন যে তুমি সামলাও, কেমনে? শেখ হাসিনার পুলিশ হিসাবে? তো গতকালকে তো আমার শিক্ষকদের সাথে এরকম জল কামান টলকামানি মারছে, আমাদের অনেক টিচার আহত হয়েছেন। কিন্তু আপনি যদি, আপনারাই তো পুলিশকে কোন দিকে যেতে দিচ্ছেন? তবে হ্যাঁ, 20% কেসেস মাস্ট বি রাইট। আপনি হয়তোবা 20% মন্তব্য সঠিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 80% যেই বিষয়টা আপনি যেই প্রেক্ষাপট থেকে বলছেন, কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদেরকে খুশি করার জন্য আপনারাও তেলবাজি করেন স্যার। আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে। এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আপনারা ক্ষমতায় বসছেন আজকে 6 মাস, এইটার কি করতেছেন?
মানে এটার কি হচ্ছে? লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে না, তারিখ জিয়ে যাচ্ছে না দেশে, বিভিন্ন মামলা এক একজন এক একটা খাইয়া রয়েছে। সো ওই যে এই ট্যাগিং এর বিষয়টাতে হয় কি, যে আপনারা সরকারের এত বড় দায়িত্বে থেকে যদি এটা করেন, কালকে যে কোনো একটা পুলিশের পিঠে বলবে সে ছাত্রলীগ স্বৈরাচারের দোষর, মব জাস্টিস হয়ে গেছে, আপনি বিচার পাবেন কোথায়? আপনারা যদি পুলিশকে ভালো বানাইতে চান, তাহলে আপনাদের যারা যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে তাদের দাবি দাওয়াগুলো মাইনে নেন। কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমরা দেখছি, প্রতিদিন দাবি, রাস্তা দখল, এটা ব্লক ওইটা ব্লক, মানুষের জীবনযাত্রা একটা বিশ্রী অবস্থায় চলে আসছে। এগুলো দায়িত্ব কে নিবে? আপনারা মাইনা নিলে তো আর তারা সচিবালয় ঘেরাও করতে যায় না, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় না, আপনারা মানেন না দেখে তো তারা দাবি আদায়ের জন্য যায়। 20% ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক, যৌক্তিক স্যার। আমি এখন এটা মনে করি যে অনেক জায়গায় অনেক এরকম অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা জুলাই আগস্টে অনেক ভূমিকা রাখছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এগুলার অবশ্যই বিচার হওয়া জরুরি। অন্যায় যেই করে, এখন যেগুলাতে মব জাস্টিস হচ্ছে, এগুলারও বিচার হতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমি আইন হাতে তুলে নিব, সো এগুলো তো হবে না। পুলিশকে ফুল ফাংশনাল করতে হবে সব ক্ষেত্রে। পুলিশ যদি মানবিক হয়, তাহলে এই যে পুলিশ জানে যে ভাই একটা অন্যায় হইতেছে, সামনে গেলে 20 জন তার উপরে এসে লাইগা যেতেছে, তো সে কি ভাই তার জীবন নাই? হ্যাঁ, রাষ্ট্র কি তার পরিবার পালবে? দিন শেষে যত দোষ আছে নন্দ ঘোষের উপর পড়ে, পুলিশের উপরে। দেখেন, এই কথাগুলা হয়তো সবাই বলে না, তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন। তো আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বাংলাদেশের টোটাল পুলিশের 80% এরকম ছাত্রলীগ দিয়ে দেন অন্তরে, তাহলে এই পুলিশগুলা কালকে একটা বিপদে পড়লে, কোথাও একটা ফাংশন করতে গেলে, তারা তাদের অবস্থান থেকে প্রকাশ করতে গেলেও সমালোচনা না করলেও তারা যাইব কই? একটা সিচুয়েশন তৈরি দরকার, একটা রুলসের মধ্যে আনা দরকার। ভালো থাকো। 7 কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে, এটা বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে, গভীর রাতে, মানে রাত 12টা থেকে রাত 2টা 2:30 পর্যন্ত নানা রকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল। এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি। আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে না পারি, এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা, অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে। আমরা একটু ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এবং এই কলেজগুলোর সংকট সমাধানে সরকারের আন্তরিকতাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং খুব দ্রুত যাতে এই ঘটনাগুলো তারা, মানে এই সমস্যাটা যাতে তারা সমাধান করেন। গতকাল যেটা হয়েছে সেটা হলো প্রভিসি ঢাকা ইউনিভার্সিটি, তার সাথে 7 কলেজের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল। ওটার একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, আমি সেখানে দেখলাম। প্রভিসি অবশ্যই তাদের সাথে বেশ রাগান্বিত আচরণ করেছেন এবং সেটার প্রতিবাদে তারা এসে সায়েন্স ল্যাবরেটরি মোড় প্রথম তারা অবরোধ করে রাখেন, তারপরে এটা আরো বিভিন্ন দিকে ছড়ায়। আমি এই জায়গা থেকে একটু পড়ি। এর আগে 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজে কয়েকশো শিক্ষার্থী, ওটা মারামারির আগের কথা বলছে, সন্ধ্যা থেকে প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থানে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন, এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা দূরে সরে যান। তারপর তারা একজোট হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দেন। এই ধাওয়ার মধ্যে 12টার মধ্যে পুলিশ এখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। তারা বলছেন যে তারা সহ উপাচার্যের সাথে দেখা করেছেন, তার কিছু অপমান করেন, তাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে যান এবং তার দুঃখ প্রকাশ দাবি করেন। আমি পরে দেখলাম যে প্রভিসি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ওখানে বরাবরের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো কেউ না কেউ যেতে হবে, কোনো সংকট হলেই তারা গিয়ে হাজির হন। জনাব হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন, কিন্তু এবার তিনি 2 পক্ষের কাছ থেকে নেগেটিভ রেসপন্স পেয়ে ফিরে চলে এসেছিলেন। 5 দফা দাবি এবার কি কি, আমি ওদের দীর্ঘকালীন যে সংকট সেটা নিয়েও কথা বলবো। 5 দফা দাবির মধ্যে রয়েছে
2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। আমি খুব জটিল কিছু তো আসলে মনে করছি না এই চাওয়াটা। তাদের আরেকটা চাওয়া আছে যেটা আসলে এই সংকটের প্রধান সমাধান বলে আমার মনে হয়, কারণ আমরা খেয়াল করেছি এই সরকার ক্ষমতায় আসার আগেও, শেখ হাসিনার পতনের আগেও এবং পরবর্তীতেও আসলে তাদের এই মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের এই রাস্তা অবরোধ বহু জনভোগান্তিও তৈরি করেছে। এটাও সত্য কথা, এটা মানতে হবে। কিন্তু তাদের তো ডেপ্রাইভেশন আছে, তাদের উপরে অন্যায় আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু এই যে 5 দফা তাদের দাবি আছে, এই দাবিগুলো খুব কঠিন কিছু কি আমি মনে করি না, কিন্তু এই দাবিগুলো মানা হলো না এবং মানা না হয়ে পাল্টা তাদের সাথে এমন আচরণ করা হলো যেটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। আবার এটাও সত্য যে কিছু হলেই আমরা গিয়ে রাস্তা অবরোধ করে ফেলছি, এটা তারা আগেও বহুবার করেছেন, আবারও করলেন। মানে সব কিছু আসলে ওই পর্যায়ে না গেলে সামহাও আমরা রেসপন্ড করি না। ফলে যেটা হয়েছে প্রত্যেকেরই মনে হয় এখন রাস্তা আটকে ফেলতে হবে। আর যে বললাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা যদি ওখানে গিয়ে মিছিল করেন, তাদের যদি প্রতিবাদ জানান, তারা যদি ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাড়ির দিকে যান, সেখানে গিয়ে কোনো নিরাপত্তা হুমকি যদি তৈরি হয় সেখানে পুলিশ এসে সেটা ট্যাকল করবে, প্রয়োজনে বিজিবি আসবে। এই যে যেমন পরে আসলো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, দরকার হয় তারা আসবেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কি অধিকার আছে যে তারা এদেরকে ধাওয়া করবেন? কি অধিকার আছে? এটাই ছাত্রলীগের মতো আচরণ। বহু সময় ছাত্রলীগের আচরণ এটাকে শেখ হাসিনার সময় প্রতিবাদ করেছি। বিএনপি বা আর কেউ যদি কোনো মুভমেন্ট করতে গিয়ে কোন রকম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার পরিস্থিতি হয়, ছাত্রলীগ কি করবে? ওটায় ছাত্রলীগ কি পুলিশ? সরকার পুলিশ ডাকবে, পুলিশ দিয়ে পেটাবে, পারলে খুন করবে, কিন্তু পুলিশ করবে কাজগুলো। এখানেও তাই হলো। আমি আসলে এই কাজগুলোর পেছনে আসলে দীর্ঘদিনের টেনশন জড়িত আছে। শেখ হাসিনা মানে উনি তো আসলে, আমি প্রায় বলি না আম দ্য স্টেট, উনি স্টেট হয়ে গিয়েছিলেন, লুই যেভাবে বলতেন, উনি যা ইচ্ছে তাই করতেন। আমার মনে হয় মাঝে মাঝে উনি এমন সব কাজ অপ্রয়োজনে করতেন, টু শো অর টু প্রুভ উনি সবকিছু, উনি স্টেট, উনি যা চান তাই করবেন, কারণ ভালো হোক খারাপ হোক যাই হোক উনি করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই 7টা বড় কলেজ, ঢাকায় মানে ছাত্র সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কলেজগুলোকে, স্বনামধন্য কলেজ এগুলো সব, এগুলোকে নিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির অধীন করার সিদ্ধান্ত দিলেন। সেটা ওখানে চলে গেল এবং যাওয়ার পরে এবার নানা রকম সংকট, তাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হয়, তাদের মানে তারা কারা এই প্রশ্ন তৈরি হয়ে গেছে। কারণ হলো তাদের সার্টিফিকেটে ঢাকা ইউনিভার্সিটি না, তার অ্যাফিলিয়েটেড লেখা থাকে এবং ইন এ ডিফারেন্ট ফন্ট। আমি এটা পড়তে খুঁজতে গিয়ে দেখলাম। ফলে যেটা হলো, তারা জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট নন, আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট, কথাটা এইরকম। তাদেরকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেও মেনে নেওয়া হয় না। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতে পারেন যে তারা যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পেরেছেন, সেখানে এই ইউনিভার্সিটির 1.5 লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট, তারা একই সার্টিফিকেট যদি পেয়ে যায় তাহলে বাজারে তাদের যে সার্টিফিকেটের ভ্যালু আছে সেটার কি মূল্য কমে যাবে? তাদের মধ্যে নিশ্চয়ই অনিশ্চয়তা আছে। ফলে এই 7 কলেজের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বা অধীনে থাকা, এটা এই 2 ইউনিভার্সিটি মানে এই ইউনিভার্সিটি এবং এই 7 কলেজের মধ্যে একটা টেনশনের পরিস্থিতি তৈরি করেছে। আমি দেখলাম যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করেছেন এই 7 কলেজকে নিয়ে একটা আলাদা ইউনিভার্সিটি তৈরি করা, সেটার মধ্যেই এই 7টা কলেজ পরিচালিত হবে, কিন্তু হয়নি সেটা। এবং বরাবরের মতো সরকার এটাকে পিছানো বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কিনা এরকম নানান কিছু করার চেষ্টা করেছে। কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত যেহেতু সমাধান হলো না, সেই সমাধান না হওয়ার কারণে এই পরিস্থিতি খারাপের দিকে গেল। গতকাল সেটার একটা বহিঃপ্রকাশ হলো, তাদের স্ট্রেস টেনশন আসলো। একটা পর্যায়ে ইভেন ইডেন কলেজের স্টুডেন্টরাও রাস্তায় নেমে এসেছিলেন, তারাও তাদের কলেজের সামনের রাস্তা অবরোধ করেছিলেন। এই পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি ওই দিকে যেতেই হলো শেষ পর্যন্ত। একই সাথে আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সরকারকে কোনো না কোনো ফর্মে ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে, সত্যিই আছে এটা। ফলে
এই ধরনের ঘটনা, এই ধরনের পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রেই মানে কোনো এজেন্ট ঢুকে পড়া এবং তারা ঢুকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে একটা বাজে পরিস্থিতি তৈরি হয় যেখানে সরকার চাপে পড়ে, যত রকম ভাবে চাপ তৈরি করা যায়। ফলে সরকারকে এই সিচুয়েশনগুলো ভালোভাবে ডিল করা দরকার। শুধু তাই নয়, আমাদের স্টুডেন্টরা, আমরা দাবি করি বা আমরা মনে করি আমাদের সমাজের সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে ভালো স্টুডেন্টরা, এই 7 কলেজের স্টুডেন্টরা খুবই ভালো স্টুডেন্ট, নিশ্চয়ই এগুলো খুব টপ কলেজ, একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আছে। তাদের এই সেন্সিবিলিটিটা থাকা দরকার, এই সেন্সটা থাকা দরকার যে তারা যা করছেন এটা প্রকারান্তরে কার জন্য ভালো হচ্ছে, কার জন্য খারাপ হচ্ছে। একটা জায়গায় তারা রাস্তা অবরোধ করেছেন, সেখানে যদি পুলিশ মনে করে এখানে তাদেরকে সরাতে হবে, তার জন্য যদি বল প্রয়োগও করতে হয় সেটা রাষ্ট্রীয় বাহিনী করবেন। যখন ভার্সিটির সাথে এই 7টা কলেজের এই ধরনের টেনশন তৈরি হয়েছে, কিন্তু সুদূর প্রসারী প্রভাব আছে, এটা কন্ট্রোল করা কঠিন হবে। গতকাল এটা হয়েছে, পরবর্তীতে অন্য সময় এটা কোনো না কোনো ফর্মে এটা বেরিয়ে আসতে পারে, কারণ অন্তত ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা কলেজ খুব কাছাকাছি জায়গায় অবস্থিত। ফলে এই এই কলেজের সাথে ইউনিভার্সিটির যে কোনো সময় আবার যে কোনো রকম ভাবে টেনশন তৈরি হয়ে যেতে পারে। এটা খুবই অস্বাভাবিক কিছু না। সুতরাং এটা একটা বিরাট ঝুঁকির ব্যাপার। সুতরাং যে 5 দফা নিয়ে তাদের সাথে আলোচনা হতে যাচ্ছিল, তাদের এই 5 দফা নিয়ে আলোচনা করা দরকার এবং আমি 7 কলেজের স্টুডেন্টদেরও শান্ত থাকা দরকার বলে মনে করি। প্রত্যেক পক্ষকে ছাড় দেয়া, যে তাদের এই দাবি দাওয়াগুলো যদি কিছুটা সময় লাগুক, কিন্তু কোনো রকম কোনো অস্থিরতা যাতে আমাদের এটাকে কেন্দ্র করে তৈরি না হয়। গার্মেন্টের ওইদিকে এখনো সংকট চলছে। এই 2 দিন আগেও বেক্সিমকোর যে কর্মীরা আছে তারা অনেক রকম অস্থিরতা তৈরি করেছেন, তারা নানান রকম ভাবে প্রটেস্ট করেছেন। নট অনলি দ্যাট, কোনো ফ্যাক্টরিতে আগুনও দিয়েছেন তারা। সো সে দীর্ঘকালীন যে সংকট চলা সেটা চলছিল। এখনো যে কোনো পরিস্থিতিতেই রাস্তা দখল করে ফেলা হচ্ছে, খুব অল্প কিছু জন মানুষ মিলেই রাস্তা দখল করে ফেলছেন। কখনো কখনো সরকার বল প্রয়োগ করছেন। গতকালই তেতিয়া যে মাদ্রাসা আছে সেখানকার শিক্ষকদের একটা মিছিল প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার পথে, সেখানে পুলিশ বাধা দিয়েছে, তাদের উপরে হামলা হয়েছে। কেউ একটা কথা বলছেন, ইবতেদায়ী যে শিক্ষকরা আছেন তাদের উপরে হামলা এবং মাদ্রাসার শিক্ষক বা শিক্ষকের উপরে হামলা করা হয়েছে। আমি একটা জিনিস মনে করি, দাবি দেওয়া যারাই করুন না কেন, আমরা প্রত্যেক মানুষকে ইকুয়ালি সম্মান করি, প্রত্যেকে তার দাবির জায়গা আছে, কিন্তু সেটা কিভাবে জানাবেন সেটা ব্যাপার। সুতরাং পুলিশ যদি বল প্রয়োগ করে, সেটা প্রত্যেকটা মানুষের উপরে বল প্রয়োগকে আমরা যদি নিন্দা করি, প্রত্যেকটার উপরে নিন্দা করতে হবে। কারো উপরে কম, কারো উপরে বেশি, কিছু অন্যায় হলো কম হলো এভাবে দেখা ঠিক না। কিন্তু এটাই যেটা বলছিলাম যে নানান রকম দাবি দাওয়া এসে হাজির হচ্ছে, সরকারের জন্য সরকার চালানো কঠিন হচ্ছে। এই রকম একটা অন্তর্বর্তী সরকারের কাছে সব দাবি নিয়ে হাজির হচ্ছে, এই জায়গাগুলো একটু সচেতন ভাবে বিবেচনা করা দরকার। আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা বলছি, যে যখন এরকম একটা মুভমেন্ট হচ্ছে তাদের এলাকায় হোক, যদি হয়েও থাকে তাদের ঢাকা ইউনিভার্সিটি এলাকায়, সেখানে তারা তাদের মতো করে এটা ডিল করতে পারেন না। মানে তারাও যদি মনে করেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া যায়, বাংলা সিনেমায় শুনতাম শেষ দৃশ্যে পুলিশ এসে বলতো আইন নিজের হাতে তুলে নেবেন না, খুবই জরুরি কথা। আসলে আমরা সেখানে হাসাহাসি করতাম, এটা আসলেই সঠিক কথা। তাদেরকে এই রাইট কেউ দেয়নি। সুতরাং এই যে গতকালের এই পাল্টি হাঙ্গামাটা হলো এবং এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে, এটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদেরকে ধাওয়া করার কারণে হয়েছে। আবার এখন পরবর্তীতে কোনো কলেজের স্টুডেন্ট এবার ঢাকা ইউনিভার্সিটির প্রতি কোনো রকম কোনো নেগেটিভ কিছু করতে যায় কিনা, সেগুলো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু আমি আশা করি প্রত্যেক পক্ষ, সব পক্ষ এই ব্যাপারে তাদের ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন। প্রফেসি তাদের সাথে যে উত্তেজিত আচরণ করেছেন, তিনি খুবই হোল হার্টেডলি অ্যাপোলোজাইজ করেছেন। আমি আশা করব আমাদের 7 কলেজের স্টুডেন্টরা সেটাকে অ্যাকসেপ্ট করবেন, আলোচনা করবেন এবং একটা হাঙ্গামা যেহেতু হয়ে গেছে, এবার সরকার হয়তো এই জিনিসগুলো ডিল করবেন। কিন্তু ওই যে জরুরি কথা, তাদের ভেতরকার যে স্ট্রেস আছে, যে টেনশন আছে, তাদের এই ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত হয়ে তাদের যে সংকটগুলো তৈরি হয়েছে, সেগুলো আসলে পার্মানেন্টলি সমাধান করা দরকার। সেটা না হলে আবার কোনো না কোনো ফর্মে এই রকম অস্থিরতা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।